কন্নিচিওয়া। আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। আজ 40তম পাঠের মূল বাক্য হচ্ছে 頭がズキズキします。 মাথাটা টিপ টিপ করে ব্যথা করছে। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। আন্নার ঠান্ডা লেগেছে, তাই সে তার রুমের বিছানায় শুয়ে আছে। তার ব্যাপারে দুশ্চিন্তায় থাকা ডর্ম মাদার দেখতে এসেছেন সে কেমন আছে। চলুন শুনি 40তম পাঠের কথোপকথন। এই পাঠের মূল বাক্য হচ্ছে 頭がズキズキします。 মাথাটা টিপ টিপ করে ব্যথা করছে। おかゆですよ。体調はどう？頭がズキズキします。そう。欲しいものがあったら言ってね。 এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। ডর্ম মাদার আন্নার জন্য একটি সহজপাচ্য খাবার তৈরি করে আন্নার রুমে এসেছেন। おかゆですよ。 এই যে গলা ভাত নিয়ে এসেছি, おかゆ মানে হলো গলা ভাত, রোগীর জন্য খুব নরম করে তৈরি ভাত। です যথারীতি বাক্য শেষ করার মার্জিত শব্দ। よ。 এই পার্টিকেল বাক্যের একেবারে শেষ প্রান্তে জুড়ে দিয়ে বোঝানো হয় যে শ্রোতার অজানা কোনো কিছু বলা হলো। মনে হচ্ছে ওকাইউ দেশ কথাটির তুলনায় ওকাইউ দেশীয় কথাটি দিয়ে বরং আন্নার প্রতি ডর্ম মাদারের মাতৃস্নেহের একটা পরিচয় পাওয়া যায়। আচ্ছা, দেশীয় কথাটি কি বড়রা ছোটদের সঙ্গে কথা বলার সময় সচরাচর ব্যবহার করেন? বলতে পারেন সেরকমই। অধস্তনরা তাদের ঊর্ধ্বতন লোকজনকে এই কথাটি বললে বরং খারাপ শোনাবে। যাই হোক, চলে যাই কথাবার্তায়। ডর্ম মাদার আন্নাকে জিজ্ঞেস করলেন 体調はどう？ কেমন বোধ করছো? আক্ষরিক অর্থ হল শারীরিক অবস্থা কেমন, 体調 মানে শারীরিক অবস্থা। は কথাটি দিয়ে প্রসঙ্গ নির্দেশ করা হচ্ছে। এরপর どう？ মানে কেমন। কারো অবস্থা বা পরিস্থিতি জানতে এটি বলা যেতে পারে। মার্জিত ভঙ্গিতে এই প্রশ্নটি হতো তাইচো ওয়া দো দেশকা, তাই না? একদম ঠিক। আন্না উত্তরে বলল 頭がズキズキします。 মাথাটা টিপ টিপ করে ব্যথা করছে। 頭 হলো মাথা। が এই পার্টিকেল কর্তার পরে বসে। ズキズキします。 মানে হলো স্পন্দন সহকারে ব্যথা করা। ズキズキ এটি একটি ধন্যাত্মক শব্দ। হৃদস্পন্দনের সঙ্গে তাল মিলিয়ে মাথা ধরা হতে থাকলে এ কথাটি বলা হয়। সঙ্গে আছে します。 অর্থাৎ করা, যার সাহায্যে যৌগিক ক্রিয়া তৈরি হয়েছে। জুকি জুকি শিমাস কথাটি কি দেহের অন্যান্য অংশে ব্যথা হলেও বলা যাবে? হ্যাঁ, দাঁত ব্যথা, ঘা অথবা আঘাতের ব্যথা বোঝাতেও বলা যেতে পারে। ডর্ম মাদার আন্নাকে বললেন そう。 তাই নাকি? বোঝা যাচ্ছে আন্নার ব্যাপারে ডর্ম মাদার বেশ চিন্তিত।欲しいものがあったら言ってね。 কোনো কিছু দরকার হলে বলো কিন্তু। 欲しい এই বিশেষণটির অর্থ কাঙ্ক্ষিত বা চাওয়া, もの হচ্ছে জিনিস, বস্তু। あったら মানে হলো থাকলে। শারমিন সান, তারা দিয়ে ক্রিয়ারূপ গঠনের কথা আপনার মনে আছে? হ্যাঁ, তারা দিয়ে শর্তবোধক ক্রিয়ারূপ গঠন করা হয়। ঠিক ধরেছেন। এখানে あります。 অর্থাৎ আছে বা থাকা ক্রিয়াটির তা রূপ あった。 এবং তারপরে রা যুক্ত হয়ে গঠিত হয়েছে আত্মারা, মানে থাকলে বা যদি থাকে। এটি হলো বাক্যের শর্তযুক্ত অংশ। আর এর পরে আছে 言って যেটি আসলে 言います。 অর্থাৎ বলা ক্রিয়াটির তে রূপ। আমার মনে হচ্ছে ইত্তে কুদাসাই অর্থাৎ প্লিজ বলুন কথাটির নৈমিত্তিক রূপ হল এই ইত্তে, যেখানে কুদাসাই মানে প্লিজ অংশটি উজ্জ্ব রয়েছে, তাই না? ঠিকই বলেছেন। ね。 এই পার্টিকেল বাক্যের শেষে জুড়ে দিয়ে বক্তব্য নিশ্চিত করা বা সম্মতি আদায় করা হয়। এবার চলুন আবার শোনা যাক 40তম পাঠের কথোপকথন। আজকের মূল বাক্য হল 頭がズキズキします。 মাথাটা টিপ টিপ করে ব্যথা করছে। おかゆですよ。体調はどう？頭がズキズキします。そう。欲しいものがあったら言ってね。 এবারে টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই অংশে। আজ আমরা ক্রিয়ার তা রূপের কথা শুনেছি।
যেটি আসলে ক্রিয়ার অতীত বা সম্পূর্ণ রূপ। আগে আমরা আবিধানিক রূপ এবং তে রূপ সম্পর্কে জেনেছি। জাপানি ক্রিয়াপদের এসব রূপ গঠনের সহজ কোনো পদ্ধতি আছে কি? আসুন টিচারকে জিজ্ঞেস করি। 私が教えましょう。 টিচার বললেন, জাপানি ক্রিয়াগুলোকে 3টি ভাগে ভাগ করা যেতে পারে। প্রতিটি গ্রুপের ক্রিয়া রূপান্তরের ক্ষেত্রে সুনির্দিষ্ট ছক মেনে চলে। প্রথম গ্রুপে আছে ওইসব ক্রিয়াপদ যাদের মাস অংশের আগে থাকে ইকারান্ত উচ্চারণ। এর একটি উদাহরণ হল 書きます。 অর্থাৎ লেখা। এই গ্রুপের ক্রিয়াগুলোর রূপান্তরের সময় মাস অংশের আগের সিলেবলটি বদলে যায়। চলুন 書きます。 অর্থাৎ লেখা ক্রিয়াটির আবিধানিক রূপ তৈরি করা যাক। এক্ষেত্রে মাস অংশের আগে থাকা কি উচ্চারণটি বদলে গিয়ে হয়ে যাবে কু। তাহলে আবিধানিক রূপটি পেলাম। 書く。 আবার এই ক্রিয়াটির তা রূপ অর্থাৎ অতীত বা সম্পন্ন রূপ গঠন করতে হলে মাস অংশের আগে থাকা কি উচ্চারণটির পরিবর্তে বলুন ই এবং সঙ্গে জুড়ে দিন তা। তাহলে পেলাম 書いた。 মানে লিখেছে, লিখেছেন, লিখেছি, লিখিত ইত্যাদি। ক্রিয়ার মাস অংশের আগের সিলেবলটি কিভাবে বদলে যায় তা গানে গানে আপনারা শিখেছেন 12তম পাঠে। অনুগ্রহ করে তা আবার ঝালাই করে নিন। দ্বিতীয় গ্রুপে আছে ওইসব ক্রিয়া যাদের মাস অংশের আগে থাকে একারান্ত উচ্চারণ। এর একটি উদাহরণ হচ্ছে 食べます。 খাওয়া। এর আবিধানিক রূপ বানাতে হলে মাস বাদ দিয়ে জুড়ে দিন রু। তাহলেই হয়ে গেল। 食べる。 আর তা রূপ বানাতে শুধু মাস বাদ দিয়ে জুড়ে দিন তা। হয়ে গেল 食べた。 অর্থাৎ খেয়েছে, খেয়েছেন, খেয়েছি ইত্যাদি। তবে দ্বিতীয় গ্রুপে কতগুলো ক্রিয়ার মাস অংশের আগে ইকারান্ত উচ্চারণ দেখতে পাওয়া যায়, যেমন 見ます。 দেখা বা তাকানো। অবশ্য এরকম ক্রিয়ার সংখ্যা খুবই কম। আর তৃতীয় গ্রুপে আছে মাত্র 2টি ক্রিয়াপদ します。 করা এবং 来ます。 আসার। এই ক্রিয়া দুটির রূপান্তর ব্যতিক্রমী, তবে এদের সংখ্যা মাত্র 2টি বলে ক্রিয়ারূপগুলো মনে রাখা কঠিন নয়। কাজে দয়া করে এগুলো মনে রাখুন। শিমাস অর্থাৎ করা ক্রিয়াটির আবিধানিক রূপ する。 এবং এর তা রূপ হচ্ছে した。 মানে করেছে, করেছি, কৃত ইত্যাদি। আর কিমাস অর্থাৎ আশা ক্রিয়াটির আবিধানিক রূপ হচ্ছে 来る。 এবং তা রূপটি হচ্ছে 来た。 এসেছে, এসেছি ইত্যাদি। এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পড়ব। ধন্যাত্মক শব্দ হলো এমন শব্দ যা নির্দিষ্ট কোনো ডাক, কণ্ঠস্বর অথবা আচরণভঙ্গি প্রকাশ করে। ゾクゾク。 মনে হচ্ছে নাক দিয়ে সর্দি ঝরছে। না, ゾクゾク。 কথাটি দিয়ে বোঝায় ঠান্ডায় কম্পমান অবস্থা। আবার ভয়ে কম্পমান অবস্থাকেও জকু জকু বলা যায়। বিপরীতভাবে আনন্দ বা প্রত্যাশার উত্তেজনা বোঝাতেও এই শব্দটি ব্যবহার করা যায়। আবার শরীর ভালো না থাকলে বলা হয় ムカムカ。 অসুস্থ বা দুর্বল অবস্থা এবং বমি ভাব বোঝাতে বলা হয় ムカムカ。 আবার কারো মধ্যে রাগ বা জেদ ক্রমশ চড়তে থাকলেও এই শব্দটি দিয়ে তা বোঝানো হয়। তাহলে আজ শেখা হলো ধন্যাত্মক শব্দ ゾクゾク。 এবং ムカムカ。 ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হলো আন্নার স্বগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, 今日は জাপানে অসুস্থতার জন্য কারো ক্ষুধামন্দা হলে আদর্শ খাবার হলো গলা ভাত। বলা হয়ে থাকে কুচনো আপেলও রোগীর খাবার হিসেবে বেশ প্রচলিত। দুটি খাবারই পরিপাকের জন্য বেশ নরম এবং সহজপাচ্য। বন্ধুরা, আশা করি আজকের পাঠ আপনারা উপভোগ করেছেন। এই পাঠের মূল বাক্য ছিল 頭がズキズキします。 মাথাটা টিপ টিপ করে ব্যথা করছে। আগামী পর্বে আন্না জাপানিতে ইমেল লিখবে। আপনারাও সঙ্গে থাকছেন তো বন্ধুরা? তাহলে দেখা হবে। মাতা ওয়াইশিমাশো।